শুভেচ্ছা সবাইকে, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দর্শক, রাজধানীর খালগুলোর দায়িত্ব প্রায় 3.5 বছর আগে ওয়াসার কাছ থেকে বুঝে নিয়েছিল 2 সিটি কর্পোরেশন। এসব নিয়ে অনেক স্বপ্ন দেখিয়েছেন 2 মেয়র। তবে প্রতি বছর ময়লা পরিষ্কার আর লোক দেখানো উচ্ছেদ কার্যক্রম ছাড়া আর কিছুই পায়নি নগরবাসী। সিটি কর্পোরেশনগুলো জানিয়েছে সব খাল দখলমুক্ত করার কাজ চলছে। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আজ প্রতিক্রিয়া জানিয়েছে ব্যবসায়ী ও গবেষণা প্রতিষ্ঠানগুলো। এফবিসিসিআই বলছে ব্যাংকের উপর সরকারের নির্ভরশীলতা বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমাবে। গবেষণা সংস্থা সানেম মনে করে এতে নিম্ন এবং মধ্যবিত্তের করের বোঝা বাড়বে। তবে বাজেটকে ভারসাম্যমূলক এবং সাহসী বলেছেন ওবায়দুল কাদের। এবং সহজ জয় কঠিন করে জিতে টি-20 বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। বোলারদের নৈপুণ্যে আজ তারা শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারিয়েছে। টস হেরে ব্যাট করতে নেমে 9 উইকেটে 124 রান করে লঙ্কানরা। জবাবে 28 রান তুলতেই 3 উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত মাহমুদুল্লাহর ব্যাটে ভর করে জয় পায় তারা। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। খালে চলবে নৌকা আর সেই নৌকায় চড়ে যাওয়া যাবে নদীতে। খালের 2 পাড় জুড়ে করা হবে সবুজায়ন। ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়রদের এমন বহু প্রতিশ্রুতি ছিল রাজধানীর খালগুলো ঘিরে, কিন্তু বাস্তবতা ভিন্ন। 2 সিটির খাল উদ্ধার এবং রক্ষণাবেক্ষণ কাজ নিয়ে জাহেদ সেলিমের 2 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। ছবি তুলেছেন জিন্নুরাইন আহসান। ময়লা আবর্জনা জমতে জমতে এমন অবস্থা হয়েছে যে বোঝার উপায় নেই এটি সড়ক না খাল। এখানেই উত্তর সিটির পরিচ্ছন্ন কর্মীরা সনাতনী পদ্ধতিতে চেষ্টা করছেন ময়লা পরিষ্কারের। এর আগে এই খালে একাধিকবার পরিচ্ছন্নতা অভিযান চালানো হলেও কোনো কাজে আসেনি, এমনকি বন্ধ হয়নি ময়লা আবর্জনা ফেলাও। কে কার জন্য কি করবে? এই যে বিল্ডিংগুলো দেখতেছেন, দেখছেন, এই যে যেভাবে পারতাছে সে সেভাবে পোটলাইন না, আবার এই যে ময়লা সেই ময়লাই পুরো মাসি এটার উপর সিটি কর্পোরেশন কাজ করে, কিন্তু এভাবে তো সলিউশন না। একই অবস্থা মিরপুরের কালশি এলাকাতেও। দখল আর ময়লা আবর্জনায় ভরপুর এই খালটি। পরিষ্কারও করা হয় মাঝে মধ্যে, কিন্তু দখলদারদের হাত থেকে উদ্ধার করে পুরো পানির প্রবাহ ফিরিয়ে আনার যে কাজ করার কথা ছিল তার কিছুই হয়নি কয়েক বছরে। আমাদের ভিতরে অনেক খারাপ লোক আছে যার জন্য ড্রেনগুলো অতি সহজেই ময়লায় ভরে যায়। ওই পরিষ্কারের কোনো দাম নেই। পানি যদি না নামতে পারে পরিষ্কার দিয়ে কি লাভ? বৃষ্টি মানে আমরা অচল বাসায় বন্দি আর কি, বন্যার মানুষের মতো। আধা ঘন্টা অজরে বৃষ্টি হলে আমাদের দোকানে পানি, বাসার পানি, সর্বদিক দিয়ে এলাকা প্লাবিত হয়ে যায়। ওয়াসার কাছ থেকে খাল বুঝে পাওয়ার পর পেরিয়ে গেছে প্রায় 3.5 বছর। এই কয়েক বছরে ময়লা আবর্জনা পরিষ্কার আর লক্ষ্যহীনভাবে উচ্ছেদ কার্যক্রম পরিচালনার মধ্যেই সীমাবদ্ধ ছিল উত্তর সিটি, বলছে ঢাকার খাল ও নদী নিয়ে কাজ করার প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার। যেই খালগুলোর দায়িত্ব নেওয়ার জন্য এত মুখ ফুটে ওনারা বললেন, সেই খালগুলোর কি করলেন? আগে সেই অ্যাকাউন্টেবিলিটিটা তো আনা দরকার এবং সেই স্বচ্ছতা আমাদের জানা দরকার। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে আজকে 4 বছর হয়ে গেছে 2 সিটি কর্পোরেশনের 1 সিটি কর্পোরেশনও একটি খালেরও পূর্ণাঙ্গ জরিপ সম্পাদন করতে পারে না। কিছুদিন পর পর এক্সকাভেটর নিয়ে গিয়ে একটি অ্যাডহক উচ্ছেদ চালানো হয়। সিটি কর্পোরেশন বলছে কাজটি অত্যন্ত জটিল, তবে সব খাল দখলমুক্ত করতে কাজ এগিয়ে চলছে। ফার্স্ট অফ অল আগে খালগুলোকে ডিমার্কেট করা দরকার। এই ডিমার্কেট করার জন্য আমরা প্রজেক্ট নিয়েছি, বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে এই প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে। ডিমার্কেট করলে সিএস রেকর্ড অনুযায়ী ডিমার্কেট হবে, তখন আমরা বুঝতে পারবো যে কতটুকু বেদখল হয়েছে। ইট ইজ অনগোয়িং, এটা একসাথে সব চলছে না, পর্যায়ক্রমে আমরা এই ডিমার্কেশনের কাজটা করেছি। তবে সিটি কর্পোরেশন যাই বলুক না কেন, ঘটা করে কাজ করার পরবর্তীতে যে তদারকি হচ্ছে না সেটি বছিলা এলাকায় লাউতলা খালের একাংশ দেখলেই অনুমান করা যায়। বছর 2 আগে যে খালটি খনন করে নৌকা চালানো হয়েছিল সেই খালটির মুখ বন্ধ করে
এখন হয়েছে চলাচলের রাস্তা। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। বাজেট ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ ব্যাংকের উপর অধিক নির্ভরতা বেসরকারি খাতে ঋণ প্রবাহে বাধা সৃষ্টি করবে, যা দেশে বিনিয়োগ এবং কর্মসংস্থান কমিয়ে দিতে পারে বলে শঙ্কা জানিয়েছে এফবিসিসিআই। আর গবেষণা সংস্থা সানেম বলছে, প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্য বাস্তব ভিত্তিক নয়। প্রস্তাবিত বাজেটের ঘাটতি মেটাতে 1,37,000 কোটি টাকা স্থানীয় ব্যাংকিং খাত থেকে ঋণের পরিকল্পনা করেছেন অর্থমন্ত্রী, যা চিন্তায় ফেলেছে ব্যবসায়ীদের। কেননা সরকার ঋণ নিলে যোগান কমবে বেসরকারি খাতে। সেই সাথে প্রস্তাবিত বাজেটে মূলধনী যন্ত্রাংশ আমদানিতে আরোপ করা শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে তাদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। ব্যাংক ব্যবস্থা থেকে অধিক মাত্রায় সরকারের ঋণ গ্রহণ বেসরকারি খাতের ঋণ প্রবাহে বাধা সৃষ্টি করে, ফলে বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আমরা আশঙ্কা করি। প্রস্তাবিত বাজেটের নীতি কাঠামো নিয়ে উদ্বেগ জানিয়েছে বস্ত্র খাতের মালিকদের 3 সংগঠন বিজিএমএ, বিকেএমএ ও বিটিএমএ। তাদের দাবি, উৎসে কর 1% থেকে কমিয়ে 0.5% করা হোক। বহাল থাকুক রপ্তানির বিপরীতে নগদ সহায়তাও। রাজস্ব বোর্ডের কাছে বা ট্যাক্সেশন ডিপার্টমেন্টের কাছে আমাদের একটা প্রস্তাব, পাইলট বেসিস 10টা ইন্ডাস্ট্রি 6 মাস বা 1 বছরের জন্য ওনারা দায়িত্ব নিক, চালায় দেখুক আমরা আসলে কত পার্সেন্ট কি প্রফিট করি। ওনারা ধরেই নিচ্ছেন যে আমরা 10% প্রফিট করি, যত পার্সেন্ট প্রফিট ওনারা 1 বছরে আমাদেরকে দিতে পারে ওর উপর কর নির্ধারণ করুক ওনারা। মূল্যস্ফীতি আর প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের জন্য করের আওতা না বাড়িয়ে কেবল প্রত্যক্ষ করের হার বাড়ানোর উদ্যোগের সমালোচনা করেছে গবেষণা সংস্থা সানেম। তাদের আশঙ্কা, এর ফলে নিম্ন ও মধ্যবিত্তদের ওপর করের বোঝা আরও বাড়বে, যা বাড়াবে মূল্যস্ফীতির চাপ। অতি ধনী এবং ধনীদের যারা, তাদেরকে যদি করের আওতার মধ্যে আনতে না পারি এবং তাদেরকে যে ন্যায্য যে করটা তারা দেওয়া দরকার তারা যদি তাদের কাছে আদায় করতে না পারি, তাহলে কিন্তু এই কর ব্যবস্থা ন্যায্যতা ভিত্তিক হবে না। যখন আমরা এক ধরনের সংকট বলবো না, বাট অন্তত বলবো যে একটা বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে যখন আমরা আছি, তখন সাধারণ মানুষকে কিছু স্বস্তি দেওয়ার জন্য বাজেটের আকারটা হয়তো আরেকটু কম রাখা যেত। হ্যাঁ, একই সাথে 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার নীতিরও সমালোচনা করেছে সানেম। বলছে, এই নীতি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অন্তরায়। এবং ওই সময়টাতে রায়হান শোভন, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে এবারের বাজেটকে ভারসাম্যমূলক এবং সাহসী বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, টাকার মান বাড়িয়ে মূল্যস্ফীতি কমিয়ে কর্মসংস্থান সৃষ্টি করাই বাজেটের লক্ষ্য। একটা চ্যালেঞ্জ আছে, সেটা হল বাস্তবায়ন। সরকার এরই মধ্যে কাজ শুরু করেছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা, ডলার সংকট নিয়ন্ত্রণে আনা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা এবং আজকে কর্মসংস্থান বৃদ্ধি করা। প্রস্তাবিত বাজেটে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অসহনীয় হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন। আমরা তো দেখলাম যে আপনারা মাছের টোপ দিয়ে কাদের ধরেন এবং আপনারা তো নিজেরাই এটার সঙ্গে জড়িত। আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন। এটা এই প্রত্যেক বছর একই ঘটনা ঘটছে। আজকে এই সমস্ত কথাগুলো বলে একটা ধূম্রজাল সৃষ্টি করে মানুষকে আর কতদিন প্রতারিত করে রাখবে তারা। দ্রব্যমূল্যের এত বেশি বেড়ে গেছে যেটা সাধারণ মানুষের কাছে সহনীয় হচ্ছে না। ভারতে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে কাল শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। স্থানীয় সময় সন্ধ্যা 7:15টায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে হবে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধান সহ দেশি বিদেশি অতিথিরা। দিল্লি জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। এরই মধ্যে সর্বসম্মতিক্রমে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদী। এনডিএ নেতাদের সমর্থনপত্র নিয়ে রায়সিনা হিলে হাজির হন মোদী। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন। শপথ অনুষ্ঠানের আগেই নতুন মন্ত্রীদের নাম পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। এদিকে লোকসভায় বিরোধী নেতা হিসেবে রাহুল গান্ধীকে বেছে নিতে যাচ্ছে কংগ্রেস, এমন খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে নয়াদিল্লির পলাম বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান ভারত সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মুস্তাফিজুর সহ অন্যরা। প্রধানমন্ত্রীকে নৃত্যের মাধ্যমে বরণ করে নেন শিল্পীরা। এর আগে সকাল 10:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নয়াদিল্লির উদ্দেশ্যে যাত্রা করেন শেখ হাসিনা। তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা। বৃহৎ শিল্প ক্যাটাগরিতে পোশাক খাতে উৎপাদনশীলতা এবং পণ্যের গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2022 অর্জন করেছে স্কয়ার ফ্যাশন লিমিটেড। 6টি ক্যাটাগরিতে 21টি শিল্প এবং সেবা প্রতিষ্ঠান এবারে এই পুরস্কার জিতেছে। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মাল্টিপারপাস হলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বক্তব্যে শিল্প খাতে অবদান রাখতে ছোট শিল্প উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে আহ্বান জানান তিনি। বলেন, টেকসই শিল্পায়ন প্রসারের জন্য শিল্প মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আমরা বিশ্ব বাজারে আজকে সেই মানের দ্রব্যাদি নিয়ে আমরা আজকে প্রবেশ করছি। এই যে আমাদের দেশীয় বাজার আছে, আমাদের বিশ্ব বাজার আছে, দুটাকে আমাদের খেয়াল রাখতে হবে, সেখানেও আমাদের নেতৃত্ব দিতে হবে। এই ধরনের পুরস্কার প্রাপ্তি একটা অর্গানাইজেশনের জন্য অনেক বড় অর্জন, কারণ এই অর্জনের কারণে আমাদের গ্রুপের ওনার্সরা যে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠার ক্ষেত্রে ওনাদেরকে অনুপ্রাণিত করবে এবং নতুন নতুন এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। এবারে রাধুনী সৌজন্যে কোরবানির পশুর হাটের খবর। কোরবানির ঈদের বাকি আর 8 দিন, তাই রাজধানীতে পুরো দমে চলছে পশুর হাট তৈরির কাজ। তবে 2 সিটি কর্পোরেশনেই এবার গতবারের চেয়ে হাটের সংখ্যা কমছে 2টি করে। মোট ইজারা দেওয়া হয়েছে 15টি পশুর হাট। আরো জানাচ্ছেন ওবায়দুল কবির। ইজারা পাওয়ার পরপরই পুরোদমে প্রস্তুত করার কাজ চলছে কোরবানির হাটগুলোর। পশু রাখার জায়গা থেকে শুরু করে ব্যাপারীদের থাকা খাওয়ারও ব্যবস্থা থাকছে হাটগুলোতে। তবে গতবারের চেয়ে এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 2টি কমিয়ে ইজারা দেওয়া হয়েছে 6টি পশুর হাট। উত্তরা দিয়াবাড়ি, ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সংলগ্ন খালি জায়গা, খিলক্ষেতের মস্তুল চেকপোস্ট সংলগ্ন খালি জায়গা, মিরপুরের ইস্টার্ন হাউজিং, ভাটারা সুতিভোলা খাল সংলগ্ন খালি জায়গা ও গাবতলীর স্থায়ী পশুর হাট। ইজারা দেওয়া যায়নি আফতাবনগর ও মোহাম্মদপুরের বসিলায়। তবে হাটের সংখ্যা কমলেও মোট ইজারা মূল্য গতবারের চেয়ে বেড়েছে বলে জানান প্রধান নির্বাহী কর্মকর্তা। একটা হাট মহামান্য হাইকোর্ট বিভাগের নিষেধাজ্ঞার কারণে ইজারা দিতে পারেনি। অন্য একটি হাট প্রত্যাশিত যে সরকারি দর, সেই দরে কোনো দরপত্র পড়ে। যদিও হাটের সংখ্যা কমেছে ইজারার, বাট রেভিনিউ গতবারের তুলনায় কমবে না আমরা আশা করছি। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 9টি পশুর হাটের ইজারা দেওয়া হয়েছে, যেগুলো হলো উত্তর শাহজাহানপুরের মৈত্রী সংঘের কাছের খালি জায়গা, ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ ও পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন খালি জায়গা, মেরাদিয়া বাজার, দনিয়া কলেজ সংলগ্ন এলাকা, ধোলাইখাল, আমুলিয়া মডেল টাউন, রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন খালি জায়গা, শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা। দরপত্র বিক্রি হয়নি কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন খালি জায়গা ও আফতাবনগরের একাংশের। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এটি করা হয়ে থাকে। সেখানে গতবারের চেয়ে আমাদের রাজস্ব আয় অনেক বৃদ্ধি পেয়েছে এবং সেক্ষেত্রে হাসিল কিংবা প্রতিটি অনুযায়ী পূর্বের যেই নিয়মগুলো ছিল, যেই হারটা ছিল সেটি আছে, এটি কোনো বৃদ্ধি করা হয়নি। কোরবানির পশু বিক্রির পর হাটগুলোর অবকাঠামো ও আবর্জনা দ্রুত পরিষ্কারে ইজারাদারদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানায় 2 সিটি কর্পোরেশন। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। প্রান্তিক পর্যায়ে অসংক্রামক রোগের স্ক্রিনিং বাড়াতে পারলে বিশেষায়িত এবং বড় হাসপাতালে রোগীর চাপ কমবে বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। সকালে পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বক্তারা জানান, প্রতি 50 শয্যার জন্য অন্তত একজন জনস্বাস্থ্যবিদ প্রয়োজন হলেও দেশে তা নেই। ফলে
রোগ প্রতিরোধ ব্যবস্থায় অনেক পিছিয়ে পড়েছে দেশ। শহরাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে স্থানীয় সরকার বিভাগের কাছ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে নিয়ে আসার দাবিও জানান জনস্বাস্থ্যবিদরা। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে স্বাস্থ্য মন্ত্রণালয়। মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সংগঠন আমরা ৭১-এর প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল ১১টায় এই আয়োজনে মুক্তিযোদ্ধারা শোনান ৭১ সালে তাদের সাহসিকতার গল্প। অনুষ্ঠানে বক্তারা বলেন, ৫৩ বছরে স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের মূল মর্মবাণী কতটুকু বাস্তবায়িত হয়েছে তা দেশের মানুষকেই নির্ধারণ করতে হবে। মহান মুক্তিযুদ্ধের আদর্শে একটি অসাম্প্রদায়িক, মানবিক, ন্যায় এবং সমতাপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা ৭১ কাজ করছে বলে জানান বক্তারা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে লালন এবং লোক উৎসবের দ্বিতীয় আসর। যুক্তরাষ্ট্র লালন পরিষদের উদ্যোগে আগামী ১৯ এবং ২০ অক্টোবর জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে হবে এই উৎসব। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, বাংলার সংস্কৃতিকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে এবং নতুন প্রজন্মের সাথে পরিচিত করতেই এমন উদ্যোগ। নিউ ইয়র্ক এবং আশেপাশের প্রবাসী বাংলাদেশি বাউল শিল্পীরা উৎসবে যোগ দেবেন। এবারও অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকবেন লালন সঙ্গীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভিন। দর্শক, সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অনেক স্বপ্ন নিয়ে ঢাকার খালের দায়িত্ব নিলেও বাস্তবে কিছু করতে পারেনি ২ সিটি কর্পোরেশন। ৩.৫ বছর পরও দখলমুক্ত করার কাজ চলছে। প্রস্তাবিত বাজেটে বেসরকারি খাতের ঋণ প্রবাহ কমার সংখ্যা এফডিসিসিআই। করের বোঝা বাড়বে বলছে সানেম, ভারসাম্যমূলক দাবি ওবায়দুল কাদেরের। এবং সহজ জয় কঠিন করে জিতে টি-20 বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ। বোলারদের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে হারালো ২ উইকেটে। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসনাত শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।